দেশ কারো বাবার সম্পত্তিও না। বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের, বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপির, তাহলে তারা সবাই ভুল মনে করছেন। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না, দেশটা দেশের মানুষের। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই, বিএনপির পক্ষে বলতে আসি নাই, আওয়ামী লীগের পক্ষে বলতে আসি নাই। আমি মানুষের পক্ষে বলতে এসেছি, যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি। দেশের মানুষ এইরকম অরাজকতা চায় না। আজকে যেরকম সাধারণ ছাত্ররা রাস্তা নেমেছে, ৭১ মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোনো চেতনারই কোনো সম্পর্ক ছিল না, মুক্তিযুদ্ধ কিন্তু তারাই করেছিল, জীবন কিন্তু তারাই দিয়েছিল, একেবারে অতি সাধারণ মানুষ। আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে। কালকেও আমি রাস্তায় যাদেরকে দেখেছি একই রকম মনে হয়েছে। যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা, তারা পালিয়েছিলেন, ঘরে ছিলেন। আজকেও যারা গাড়ি ভাঙছে, অমুক করছে, তমুক করছে, এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায় নাই, এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও নেই। কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন, এত দক্ষ যোগ্য পরিচালকেরা, তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন? দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে। ক্যান্সারের রুগীকে যেমন কেমো দেওয়া হয়, ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেমো দেওয়া। আমি এর নিন্দা করছি। হেলিকপ্টার থেকে বোমা ফেলা, এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। সেটা ফুললেও আমি এর বিরোধিতা করতাম। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? ৭১ সালে বঙ্গবন্ধু যখন ৭ই মার্চের ভাষণ দিচ্ছিলেন, তখন সোহরাওয়ার্দী উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল। সেই হেলিকপ্টারে বোমা ছিল। আজকে তো তার চেয়ে তো জঘন্য হল। এটা কোনো ভালো কথা নয়। আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন, সবাইকে ডাকেন। শুধু আওয়ামী লীগের 14 দলের বা 14 দল দেশ না, আপনি সবাইকে ডাকেন। সেখানে যারা যারা আছে, সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন, আলেমদেরকে ডাকেন, যাকে খুশি সবাইকে ডাকেন। এই দেশের অস্থিতিশীল পরিবেশ, এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন। জেদ ধরে থাকবেন না। কোনো রাষ্ট্র কারো জেদে চলতে পারে না। আমি সেই জন্য প্রথমেই আহ্বান জানাচ্ছি, মেহরবানি করে আপনি এই কাজটা করুন। বড় ভাই কিভাবে নেবে আমি জানি না, আপনারা কিভাবে নেবেন আমি জানি না। বড় ভাইকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছে, উনি আমেরিকাতে 14টা বা 15টা লোকের সামনে একটি বক্তব্য দিয়েছিলেন। আমি সে বক্তব্যটা না হলে 100 বার পড়ে দেখেছি। শিক্ষাগত দিক থেকে, একাডেমিক ডিসকাশনের দিক থেকে সেই বক্তব্যটা ছিল 100 ভাগে 100 ভাগ সঠিক। কিন্তু সেই বক্তব্যের মধ্য দিয়ে তাকে সবচেয়ে কুলুষিত করা হয়েছিল, সবচেয়ে কলঙ্কিত করা হয়েছিল। আমি ঢাকা প্রেস ক্লাবে আমার পরিবারের পক্ষ থেকে, বড় ভাইয়ের পক্ষ থেকে আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলাম সেখানে। হয়তো বড় ভাই সেদিন হয়তো সেইভাবে নিতে পারেননি জিনিসটা, কিন্তু আমি আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ক্ষমা প্রার্থনা করার মতো সাহস সঞ্চয় করা। এর চেয়ে বড় শক্তি পৃথিবীতে নাই।
68 সালে আমি এক রিক্সাওয়ালাকে আঘাত করেছিলাম। আমি এখনো স্যান্ডেল পরি, তখনও পড়তাম। ভাড়া চাওয়ার কারণে 4 আনার জায়গায় 6 আনা ভাড়া চেয়েছিল। ঘন্টা 2 পরে মনে হয়েছিল আমি অন্যায় কাজ করেছি। টাঙ্গাইলে নিরালার মোড়ে আমি সেই রিক্সাওয়ালার 2 পা জড়িয়ে ধরে আমি ক্ষমা চেয়েছিলাম। আমি কিন্তু ভেসে যাই নাই। এবং লতিফ ভাইয়ের জন্য আমি যেদিন ক্ষমা চেয়েছিলাম, আমি যদি সাংবাদিকদের পা ধুয়ে পানি খেতে পারতাম তাহলে মনে হতো আমি ধন্য হয়েছি। আমি আমার জীবনে 2টি মেয়ের পা ধুয়ে পানি খেয়েছি। একটি হলো আমার মা, আরেকটা হচ্ছে আমার কন্যা কুরি সিদ্দিকীর আমি পা ধুয়ে পানি খেয়েছিলাম। আর আমার মনে হয় ঢাকা প্রেস ক্লাবে সেদিন যে সাংবাদিকরা আমার সামনে উপস্থিত হয়েছিল, তাদের সবার পা ধুয়ে যদি পানি খেতাম, তাও সাংবাদিকদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ হতো না। কারণ আমার বক্তব্যের পরে না হলেও আমি 5 থেকে 7 মিনিট বসেছিলাম। সাংবাদিকদের আবেগ আপ্লুত হতে নেই, কিন্তু সেদিন তারা আবেগ আপ্লুত হয়েছিল। আমাকে তারা একটি প্রশ্নও তারা করে নাই। আমি 3-4 বার জিজ্ঞাসা করার পরেও আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, তারা একটা প্রশ্ন আমাকে করে নাই। তাই আজকে